হ্যালো, সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। আমরা তড়িৎ বিভব এবং তড়িৎ ক্ষেত্র এইগুলো সব বুঝেছি, ঠিক আছে। তো এর আগের দিন আমরা তড়িৎ বিভব পড়িয়েছিলাম। আজকে আমরা প্রথমে শুরু করব যে তড়িৎ বিভব আর তড়িৎ ক্ষেত্রফলের মধ্যে কি সম্পর্ক সেটা থেকে, ঠিক আছে। চলো আমরা শুরু করা যাক। তো মনে করো এইদিকে ইলেকট্রিক ফিল্ড আছে ঠিক আছে। এইদিকে ইলেকট্রিক ফিল্ড আছে, মানে আমরা ধরে নিতে পারি যে এইখানে একটা প্লাস কিউ আধান আছে, ঠিক আছে। এবার এই ইলেকট্রিক ফিল্ডের উপর দুটো পয়েন্ট নিলাম, এই পয়েন্টটাকে বললাম এটা বি পয়েন্ট নিলাম, এটা এ পয়েন্ট নিলাম। খুব কাছাকাছি দুটো পয়েন্ট যাদের মাঝের দূরত্ব হচ্ছে ডিএক্স, ঠিক আছে। এবার আমরা বুঝতেই পারছি যে এ পয়েন্টের থেকে বি পয়েন্টের বিভব বেশি হবে, কারণ বি পয়েন্টটা কিউ আধানের কাছে আছে। এবার এ পয়েন্টের বিভব যদি ভি বলি, তাহলে বি পয়েন্টের বিভব ধরলাম ভি প্লাস ডিভি হবে, ঠিক আছে। যেহেতু এদের দূরত্ব খুব কম, তাহলে বিভবের পরিবর্তনটাও খুব কম হবে। এখন আমরা পড়েছি যে এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য, অর্থাৎ ভিবি মাইনাস ভিএ, এটা সমান পড়েছি ডব্লিউ এ বি বাই কিউ। অর্থাৎ একটা কিউ পরিমাণ আধানকে যদি এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে ডব্লিউ এ বি পরিমাণ কাজ করতে হয়, তাহলে ভিবি মাইনাস ভিএ সমান হবে, অর্থাৎ এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য হবে ডব্লিউ এ বি বাই কিউ, ঠিক আছে। অর্থাৎ আধানকে আমি কোথা থেকে কোন দিকে নিয়ে যাচ্ছি, এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে, অর্থাৎ আমি যে বলটা প্রয়োগ করছি এই দিকে, ঠিক আছে। এই ক্ষেত্রে ভিবি সমান কত, ভিবি সমান হচ্ছে ভি প্লাস ডিভি, আর ভিএ কত, ভিএটা হচ্ছে ভি, তাহলে মাইনাস ভি। আচ্ছা, ডব্লিউ এ বিটা কত, 1/কিউ লিখতে পারি, 1/কিউ। ডব্লিউ এ বিটাকে লিখতে পারি যে প্রযুক্ত বল, আমার দ্বারা প্রযুক্ত বল ইনটু ডিস্টেন্স ডিএক্স, ঠিক আছে। যেহেতু ডিএক্স আর এফ একই দিকে আছে, তাহলে আমি শুধু ডট প্রোডাক্ট না লিখলেও হবে, ভেক্টর না লিখলেও হবে, শুধু এফ ডিএক্স। তাহলে এটা থেকে ভি কেটে যাচ্ছে, তাহলে শুধু ডিভি সমান পড়ে থাকছে 1/কিউ। এখন এফ মানে তুমি একটু ভেবে দেখো যে আমার দ্বারা প্রযুক্ত বল এফটা, এটা সমান মাইনাস কিউ ই হবে, তার কারণ আমার দ্বারা প্রযুক্ত বল যেদিকে ইলেকট্রিক ফিল্ড আছে তার উল্টো দিকে হচ্ছে। তাহলে এফের জায়গায় আমরা মাইনাস কিউ ই ডিএক্স বসিয়ে দিলাম। এখন এই কিউ কেটে দিলাম, তাহলে ডিভি সমান কত হলো, মাইনাস ই ডিএক্স, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল, অর্থাৎ তড়িৎ বিভব এবং তড়িৎ ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক। যদি আমাকে এখান থেকে ভি বার করতে দেয়, তাহলে আমরা লিখব ইন্টিগ্রেশন ই ডিএক্স, ঠিক আছে, যদি 1 ডাইমেনশনাল থাকে। আর যদি 3 ডাইমেনশনাল থাকে, তাহলে এখানে ডিএক্স এর পরিবর্তে ডি আর লিখব, ঠিক আছে, ইন্টিগ্রেশন ই ডি আর। এবং এখানে একটা ডট প্রোডাক্ট দিয়ে দেবো, তার কারণ আমাদের এখানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কৃতকার্য ক্ষেত্রে ই ডট ডি আর হবে। তাহলে ভি সমান ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন ই ডট ডি আর। যদি আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে দেয়, তাহলে আমরা কি করব, যদি আমাদের ইলেকট্রিক ফিল্ড বার করতে দেয়, তাহলে ই সমান হচ্ছে মাইনাস ডিভি ডিএক্স, ঠিক আছে। এটা যদি 1 ডাইমেনশনাল হয়, কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা যদি 3 ডাইমেনশনাল হয়, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড যে ভেক্টর কোয়ান্টিটি সেটা হবে মাইনাস ডেল ভি ডেল এক্স আই ক্যাপ মাইনাস ডেল ভি ডেল ওয়াই জে ক্যাপ মাইনাস ডেল ভি ডেল জেড কে ক্যাপ, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের 3 ডাইমেনশনালে ইলেকট্রিক ফিল্ডের সমীকরণ। যদি 1 ডাইমেনশনাল দেয়, তাহলে টিভি ডিএক্স শুধু মানটা লিখলেও হবে, আই ক্যাপ বসালেও বসাতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি 3 ডাইমেনশনাল বলে, তাহলে এইটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে বিভব এবং ইলেকট্রিক ফিল্ডের মধ্যে সম্পর্ক। যদি আমাকে বিভব দিয়ে দেয়, তাহলে তড়িৎ ক্ষেত্র বার করতে গেলে আমরা এইটার সাহায্য নেব। আর যদি আমাদেরকে ইলেকট্রিক ফিল্ড বার দিয়ে দেয়, তড়িৎ ক্ষেত্রফল দিয়ে দেয়, তাহলে যদি পোটেনশিয়াল বার করতে বলে, তাহলে আমরা এইটার সাহায্য নেব, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন দেখো কি দিয়েছে। নেক্সট প্রশ্নে একটা অঙ্ক দিয়েছে, দেখো অঙ্কটাতে ভিটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। ভিটা দিয়ে দিয়েছে, দেখো ভি সমান 2x স্কোয়ার প্লাস 3y³ মাইনাস 5z স্কোয়ার হলে 2, 4, 5 বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত। দেখো আমাদের ভি দিয়েছে 2x স্কোয়ার প্লাস 3y³ মাইনাস 5z স্কোয়ার, এটা দিয়েছে। এবার আমরা ই বার করতে গেলে, যদি আমরা ই বার করতে চাই, তাহলে ই এর ফর্মুলা হচ্ছে মাইনাস ডেল ভি ডেল এক্স আই ক্যাপ মাইনাস ডেল ভি ডেল ওয়াই জে ক্যাপ
মাইনাস ডেল ভি ডেল জেড কে ক্যাপ। ঠিক আছে, তাহলে আমাকে ডেল ভি ডেল এক্স, ডেল ভি মানে হচ্ছে পার্সিয়াল ডেরিভেটিভ, ঠিক আছে, আংশিক অবকলন, অর্থাৎ যখন ভি এর এক্সের সাপেক্ষে অবকলন করব তখন ওয়াই এর জেডটা ধ্রুবক থাকবে, এটা মনে রাখবে, এটা হচ্ছে পার্সিয়াল ডেরিভেটিভ। তাহলে আমরা যদি ডেল ভি ডেল এক্স বার করি, ডেল ভি ডেল এক্স যদি বার করি, তাহলে বুঝতে পারছো এই দুটো কনস্ট্যান্টগুলো এই দুটো জিরো হয়ে যাবে, তাহলে জাস্ট 4x হবে। ঠিক আছে, এখানে এক্সের ভ্যালু কত দিয়েছে, এক্স দিয়েছে 2 4 5 বিন্দুতে, আমাদের যে বিন্দুটা দিয়েছে সেটা হচ্ছে 2 4 5 বিন্দু, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 2, তাহলে 4 × 2 তার মানে 8 হয়ে গেল। ঠিক একইভাবে ডেল ভি ডেল ওয়াই বার করি আমরা, ডেল ভি ডেল ওয়াই যদি বার করি তাহলে 3 × 9 ওয়াই স্কোয়ার, 9 ওয়াই স্কোয়ার হবে, তাহলে 9 × ওয়াইয়ের ভ্যালু দিয়েছে 4, তাহলে 4 স্কোয়ার হবে, 4 4 16, 16 9 হচ্ছে 144। আর ডেল ভি ডেল জেড বার করবো, ডেল ভি ডেল জেড যদি বার করি তাহলে হবে মাইনাস 5 × 10 জেড, তার মানে এটার জেডের ভ্যালু যদি 5 পুট করি তাহলে মাইনাস 50 হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড কত বেরোলো আমাদের, যদি আমরা এখানে পুট করি তাহলে বেরোবে মাইনাস ডেল ভি ডেল এক্স 8 বেরিয়েছে, তাহলে 8 আই ক্যাপ, ডেল ভি ডেল ওয়াই 144 বেরিয়েছে, তাহলে মাইনাস 144 জে ক্যাপ, আর ডেল ভি ডেল জেডটা মাইনাস 50 বেরিয়েছে, মাইনাস 50 যদি বেরোয় এখানে বসাই তাহলে প্লাস 50 কে ক্যাপ। তাহলে এইটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের মান। ঠিক আছে, তো আমাকে তো মান জিজ্ঞেস করেছে, আমাদের ভেক্টর কোয়ান্টিটি জিজ্ঞেস করে নাই। যদি আমরা মান বার করি কত হবে, সেটা √8 স্কোয়ার প্লাস 144 স্কোয়ার প্লাস 50 স্কোয়ার, এটা ভেক্টরের মান হচ্ছে এইটা। তাহলে ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান হবে, তোমরা যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে বেরোবে 152.64 এত ইউনিট ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, বুঝে গেছে? তাহলে এইভাবে ভি এর যদি ইকুয়েশন দিয়ে দেয় তোমরা খুব সহজেই সেখান থেকে ইলেকট্রিক ফিল্ড বার করতে পারবে। তো চলো নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্কে ইটা দিয়ে দিয়েছে, তোমাকে ভিটা বার করতে হবে। দেখো, কোনো স্থির তড়িৎ ক্ষেত্রের উৎস থেকে দুটি বিন্দু এ এবং বি যথাক্রমে x = 1 মিটার এবং x = 2 মিটার দূরে অবস্থিত, ই সমান 5/x² হলে এ আর বি বিন্দুদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য কত? ঠিক আছে, আমাদের ভি এর ইকুয়েশন কি, মাইনাস ইন্টিগ্রেশন ই ডিএক্স, যেহেতু আমাকে এখানে 1 ডাইমেনশন দিয়েছে আমরা ওই জন্য আমরা 1 ডাইমেনশন ক্যালকুলেশন করব। কিন্তু এখানে বিন্দুর পার্থক্য বলেছে x = 1 থেকে x = 2 মিটারের মধ্যে, তাহলে ভিটা হচ্ছে 1 থেকে 2 এর মধ্যে বিভব পার্থক্য কত বার করতে দিয়েছে। ঠিক আছে, কিছুই নেই, ই এর জায়গায় ইকুয়েশনটা বসিয়ে দাও, x = 1 থেকে 2, ই মানে হচ্ছে কত দিয়েছে 5/x², তাহলে 5/x² dx। ঠিক আছে, 5টা বেরিয়ে যাবে, তাহলে -5 বেরিয়ে গেল, 1 থেকে 2 1/x² dx, 1/x² dx, 1/x² যদি ইন্টিগ্রেশন করি তাহলে -1/x হবে, তাহলে সমান হবে -5 × -1/x, 1 থেকে 2, এই মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে এটা করলে হবে 1 5, প্রথমে আপার লিমিট বসাবে, 1 এর 2 -1, তার মানে 5 × হাফ, 5 × -হাফ। ঠিক আছে, তারপরে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে -2.5 ভোল্ট, যদি এসআই দিয়ে দেয় তাহলে -2.5 ভোল্ট, যদি শুধু মানটা আমাদের জিজ্ঞেস করে তাহলে বলতে হবে 2.5 ভোল্ট, ওই বিন্দু দুটোর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে 2.5 ভোল্ট। ঠিক আছে, বুঝে গেছে? চলো নেক্সট দেখি। নেক্সট আমাকে বলেছে যে কোনো একটা সংস্থা যদি দিয়ে দেয়, হয়তো অনেকগুলো বিন্দু আধান আছে, দিয়ে তাদের শক্তি বার করতে বলেছে। ঠিক আছে, কীরকম, 3টে আধান দিয়ে দেখায়, মনে করো এখানে একটা Q1 আধান আছে, এখানে একটা Q2 আধান আছে, এখানে একটা Q3 আধান আছে, দিয়ে একটা সংস্থা তৈরি হয়েছে। ঠিক আছে, Q1 আর Q2 এর মাঝের ডিস্টেন্স হচ্ছে R12, Q2 আর Q3 এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে R23, আর Q1 আর Q3 এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে R13। ঠিক আছে, তাহলে যদি এই সংস্থাটা তৈরি করতে চাই তাহলে আমাকে বাইরে থেকে কিছু কাজ করতে হয়, এবং আমরা যে কাজটা করছি সেটা এই সংস্থাটার মধ্যে শক্তি হিসাবে সঞ্চিত হয়ে থাকে। আমাদের সেই শক্তির রাশিমালা বার করতে বলেছে, সেই তড়িৎ শক্তি, এটা তড়িৎ শক্তির রূপে সঞ্চিত হয়ে থাকে, তার রাশিমালা বার করতে বলেছে।
বুঝতেই পারছো যে যখন Q1কে নিয়ে আসবো, মনে করো কাউকে আনি না, এখানে কেউ নাই, প্রথমে Q1কে নিয়ে আসছি, তাহলে আমাকে কোনো কাজ করতে হবে না। কিন্তু তারপরে আমি যখন Q2টাকে এখানে নিয়ে আসবো, তখন কিন্তু আমাকে কাজ করতে হবে। কারণ Q1 যদি পজিটিভ হয় আর Q2 যদি পজিটিভ হয়, তাহলে কিন্তু Q2কে নিয়ে আসতে আমাকে কাজ করতে হবে, আমাকে একটা বল প্রয়োগ করতে হবে, কাজ করতে হবে। ঠিক একইভাবে তারপরে যদি Q3কে নিয়ে আসতে চাই, তাহলেও আমাকে কাজ করতে হবে, কারণ Q1 আর Q2 দুজনাই একে বিকর্ষণ করবে। যদি পজিটিভ আধান হয় বিকর্ষণ করবে, আর যদি বিপরীত আধান হয় আকর্ষণ করবে, সেক্ষেত্রে আমাকে নেগেটিভ কাজ করতে হবে। যাই হোক, একটা এনার্জি কিন্তু এর মধ্যে থাকবে এই সিস্টেমটাকে তৈরি করতে গেলে। তাহলে আমরা একে একে নিয়ে আসি। তাহলে প্রথমে Q1 আধানকে নিয়ে আসি। তাহলে প্রথমে Q1 আধান আনতে কৃতকার্য, Q1 আনতে কৃতকার্য, একে একে নিয়ে আসবো। ঠিক আছে, প্রথম আধানকে আনতে আমাদের কৃতকার্য 0 হয়, কারণ সেখানে তো বিভব নেই। তাহলে এরপরে Q2কে নিয়ে আসি। তাহলে Q2 এরপর কিন্তু প্রথমে Q1কে এনে এখানে রেখেছি, তারপর আমি Q2কে আনছি। তাহলে Q2 আধানকে আনতে কৃতকার্য, সেটাকে যদি W2 বলি, সেটা হচ্ছে Q2 ইন্টু Q1 এর জন্য বিভব। ঠিক আছে, Q1 এর জন্য বিভব, কারণ আমরা জানি যে কৃতকার্য সমান হচ্ছে আধান ইন্টু বিভব। তাহলে Q2 ইন্টু এইখানে বিভব, এখানে একা Q1ই বিভব তৈরি করছে, কারণ এখনও Q3কে আমি আনি নাই। তাহলে সমান আমরা লিখতে পারি Q2 ইন্টু Q1 আধানের জন্য বিভব যেটা হয়, সেটা হচ্ছে Q1/4πε0 R12, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে R12। ঠিক আছে, এরপরে আমরা Q3কে নিয়ে আসবো। তাহলে Q3কে আনতে কৃতকার্য, পরপর নিয়ে আসছে, Q3কে আনতে কৃতকার্য। তাহলে সেক্ষেত্রে W3 যদি বলি, তাহলে সেক্ষেত্রে Q3 ইন্টু এখানকার বিভব, এখানে দুজনের বিভব তৈরি করবে, Q1ও করবে Q2ও করবে, তাহলে ইন্টু Q1 ও Q2 এর জন্য বিভব, মোট বিভব অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে সেটা কত হবে? Q3 ইন্টু Q1 এর জন্য কত হবে? Q1 এর জন্য এখানে বিভব কত হবে? সেটা হচ্ছে Q1/4πε0 R13 প্লাস Q2 এর জন্য এখানে বিভব কত হবে? Q2/4πε0 Q23। ঠিক আছে, তাহলে মোট আমাদের কত কাজ করলাম? তাহলে মোট W সমান W1 প্লাস W2 প্লাস W3। ঠিক আছে, W1টা তো 0, W2টা কত? W2টা হবে Q1 Q2/4πε0 R12 প্লাস W2টা লিখলাম, W1টা 0 কিন্তু ওটা আমরা লিখি নাই, W2টা লিখলাম। W3টা লিখব Q1 Q3/4πε0 R13 প্লাস Q2 Q3, একটু মুছে দিই। ঠিক আছে, Q2 Q3/4πε0 R23। তাহলে এই হচ্ছে আমাদের মোট কৃতকার্য, এবং এইটাই এই সংস্থাটার মধ্যে শক্তি হিসেবে সঞ্চিত হয়ে থাকবে। ঠিক আছে, বোঝা গেছে এই জিনিসটা? তাহলে আমরা যে কাজটা করলাম আধানগুলোকে একত্রিত করতে, সেইটাই এখানে সঞ্চিত হয়ে থাকবে। তোমাদের মানে যদি 3টে বেশি দেয় তাহলে কিভাবে করব, সেটা একটা খুব সুন্দর টিপস আছে, সেটা বলে দিই। তাহলে তোমরা যে কোনো সংস্থা যদি দিয়ে দেয়, তোমরা সেটা বার করতে পারবে। যদি মনে করো 4টে আধানের জন্য দেয়, 4টে আধানের জন্য দেয়, কি কি? Q1 Q2 Q3 Q4, 4টের জন্য দেয়, তাহলে সেক্ষেত্রে শক্তির রাশিমালা কি হবে? ঠিক আছে, প্রথমে আমরা Q1 এর জন্য Q2 Q3 Q4 করব। দেখো কিভাবে করছি, দেখো প্রথমে Q1 Q2 এর জন্য হবে 4πε0 R12, Q1 Q3 এর জন্য হবে 4πε0 R13 প্লাস Q1 Q4 এর জন্য হবে 4πε0 R14, 1 আর 4 এর মধ্যে ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে Q1 এর সঙ্গে Q2, Q1 এর সঙ্গে Q3, Q1 এর সঙ্গে Q4 হয়ে গেল। এবার আমরা Q2কে নেব, Q2 Q3 4πε0 R23
প্লাস Q2 Q4 বাই 4πε0 R24। ঠিক আছে, আমরা Q2 আর Q1টাকে নেবো না, কারণ Q2 Q1টা এখানে হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা Q3কে নেবো, তাহলে Q3-র সঙ্গে শুধুমাত্র Q4-এরই কম্বিনেশন হবে বাই 4πε0 R34। ঠিক আছে, আর কোনো কম্বিনেশন হবে না। 3-র সঙ্গে 3-র তো কম্বিনেশন হবেই না, 3-র সঙ্গে 2-এর হবে না, কারণ 3 2 আমরা নিয়ে নিয়েছি এখানে, আর 3-র সঙ্গে 1-এরও হবে না, কারণ 3-র সঙ্গে 1-এর আমরা এখানে নিয়ে নিয়েছি। তাহলে পিছন দিকে কখনো যাব না, সবসময় ফরওয়ার্ড সামনের দিকে যাব, তাহলে কিন্তু শক্তির রাশিমালা আমরা পেয়ে যাব। এটা খুব সিম্পল হিসাব। ঠিক আছে, তো চলো এখান থেকে অঙ্ক করি। দেখো অঙ্কটা কী দিয়েছে। বায়ু মাধ্যমে 10 সেন্টিমিটার বহবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুতে 2 × 10⁻7 কুলম, -4 × 10⁻7 কুলম এবং 8 × 10⁻7 কুলম আধান আছে। তো এদের স্থিতিশক্তি কত হয় সেটা আমাদের বার করতে বলেছে। ঠিক আছে, এদের স্থিতিশক্তি কত হবে আমাদের বার করতে বলেছে। চলো নিজেরা করো। এবার সমবাহু ত্রিভুজ দিয়েছে, যার এইখানে মনে করো Q1 আধান আছে, কত মান দিয়েছে 2 × 10⁻7 2 × 10⁻7 কুলম। এইখানে Q2 আধান দিয়েছে, কত মানটা দিয়েছে -4 × 10⁻7, আর এখানে Q3 আধান আছে, এই আধানটা কত, এই আধানটা হচ্ছে 8 × 10⁻7 8 × 10⁻7 কুলম। তাহলে এই হচ্ছে টোটাল 3টে আধান, এবং এদের মাঝের দূরত্ব দিয়েছে 10 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.1 মিটার। তাহলে এদের শক্তিটা কত জানতে চেয়েছে। ঠিক আছে, তো চলো আমরা বার করি। 3টে আধানের কম্বিনেশন W সমান কত হবে, প্রথমে Q1 দিয়ে করি, Q1 Q2 বাই 4πε0 R12। আমি সাইডটাকে ধরলাম A বলে, তো প্রত্যেকটা সাইডেই কিন্তু A। ঠিক আছে, তাহলে 4πε0 A প্লাস Q2 Q3 করব, তাহলে Q2 Q3 ডিভাইড বাই 4πε0 A প্লাস, আচ্ছা আমরা যে নিয়মটা শিখেছি সেটাতে করি। 1-এর সঙ্গে 2 হয়েছে আর 1-এর সঙ্গে 3 হলো, ডিস্টেন্সটা সেম। এবার Q2 Q3 হবে, Q2 দিয়ে হবে, 1 দিয়ে কমপ্লিট হয়ে গেল, তাহলে Q2 Q3 বাই 4πε0 A। ঠিক আছে, আর Q3-র সঙ্গে তো কম্বিনেশন হচ্ছে না, লাস্টেরটা দিয়ে কোনো কম্বিনেশন হয় না, তাহলে এই কটা রাশিমাল হবে। তাহলে সব কটা থেকে বুঝতে পারছি 1/4πε0 A কমন যাবে। ঠিক আছে, কি পড়ে থাকবে Q1 Q2 প্লাস Q1 Q3 প্লাস Q2 Q3, 3টে পড়ে থাকবে, সাইডটা সেম যেহেতু পাঁচগুলো। মানগুলো বসাই চলো। 4πε0 মান ওপরে যাবে 9 × 10⁹। আচ্ছা, E এর মান হচ্ছে 0.1 মিটার, আর এইগুলোকে যদি বসাই, Q1 এর মান হচ্ছে 2 × -4, তাহলে -8। ঠিক আছে, 10⁻14 থাকছে, সব কটা থেকে 10⁻14 থাকবে, ওটাকে কমন নিয়ে নেব। Q1 Q3 থাকবে, তার মানে 8 × 2 = 16, তাহলে +16। আর Q2 Q3 থাকছে, Q2 Q3 থাকছে, তাহলে -32, 8 × 4 = 32, তাহলে -32 কমন নিয়ে বাইরে 10⁻14 করলাম। ঠিক আছে, বাইরে -14 করে দিলাম, কারণ -7 - 14 হয়ে গেছে। এটা কত হবে 9 × 10⁻10 হলো, ইন্টু এটা কত হবে 8 আর 32 হচ্ছে 40, 40 থেকে 16 বাদ দেবো, তাহলে -24 হয়ে গেল, ইন্টু 10⁻14। 4 × 9 = 36, মাইনাসটা আগে এলো, 4 × 9 = 36 এর 6, হাত থাকলো 3, 9 × 2 = 18, 3 × 21, ইন্টু 10⁻4 হয়ে যাবে। 10 বিয়োগ দেবো, তাহলে -0.0216 এত জুল হচ্ছে এর এনার্জি। ঠিক আছে, -0.0216 জুল। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছ। চলো নেক্সট দেখি। বলছে দুটি বিন্দু আধান, মুছি, দেখো তোমরা অঙ্কটা
বলছে দুটি বিন্দু আধান 12 মাইক্রোকুলম এবং 8 মাইক্রোকুলম পরস্পর থেকে বায়ু মাধ্যমে 10 সেন্টিমিটার দূরে আছে, এদের আরও 4 সেন্টিমিটার কাছে আনতে কত কাজ করতে হবে? ঠিক আছে, কি দিয়েছে দেখি চলো। দুটো আধান আছে এরকম 12 মাইক্রোকুলম আর 8 মাইক্রোকুলম, এটা প্রথমে আছে 10 সেন্টিমিটার দূরে, তারপর আমরা একটাকে 4 সেন্টিমিটার কাছে নিয়ে আসছি, 4 সেন্টিমিটার কাছে নিয়ে এলাম, এই 8 মাইক্রোকুলমটাকেই 4 সেন্টিমিটার কাছে নিয়ে এলাম, তাহলে তখন কতটা কাজ করতে হবে বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে যখন 10 সেন্টিমিটারে আছে তখন তার শক্তি কত বার করি। তাহলে প্রথমে শক্তি সেটাকে ইউ দিয়ে লিখি। ঠিক আছে, ইউ দিয়ে লেখাটা সবচেয়ে ভালো। দুটোর আধানের কম্বিনেশন শক্তি হচ্ছে Q1 Q2 বাই 4 পাই এপসাইলন 0 R1, প্রথমে R1 ছিল। ঠিক আছে, তাহলে কত হবে 12 ইন্টু 8 ইন্টু 10 টু দি পাওয়ার -12। -12 কেন হলো? কারণ 12 এইটা মানে হচ্ছে মাইক্রো আছে তো, 12 ইন্টু 10 টু দি পাওয়ার -6 কুলম, এটা মানে হচ্ছে 8 ইন্টু 10 টু দি পাওয়ার -6 কুলম। তাহলে 8 ইন্টু 12, 10 টু দি পাওয়ার -6, 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার -12 হয়ে গেল। 4 পাই এপসাইলন 0 হওয়ার জন্য হলো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই R1 হচ্ছে 10 সেন্টিমিটার, মানে 0.1 মিটার হয়ে গেল। এটা কত হবে? 8 বারং 96, 96কে 9 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 96কে 9 দিয়ে গুণ করতে হবে। 6 9 54, 4 হাত থাকলো 5, 9 9 81, 81 আর 5 হচ্ছে 86। তাহলে এটা হলো 864 ইন্টু 10 টু দি পাওয়ার 10 - 2, তার মানে হয়ে গেল 8.64 জুল। এটা প্রাথমিক শক্তি। ঠিক আছে, এবার দ্বিতীয় ক্ষেত্রে দূরত্ব হয়ে গেল 6 সেন্টিমিটার। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে শক্তি কত হবে? Q1 একই ফর্মুলা, Q1 Q2 বাই 4 পাই এপসাইলন 0 R2 লিখি। ঠিক আছে, Q1 Q2 হচ্ছে 8 বারং 96, এই রাশিটা তো আসবেই, তাই না? তাহলে 12 ইন্টু 8 ইন্টু 10 টু দি পাওয়ার -12 ইন্টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এটা তো আসবেই ফর Q1 Q2 এর জন্য, বাই R2টা এখন ডিস্টেন্স হচ্ছে, এখন দেখো 0.06 মিটার, এটা হচ্ছে ডিস্টেন্স। তার মানে R2টা হচ্ছে 6, উপরে 100, 6/100। ঠিক আছে, তাহলে কত হবে? 6 দুগুণে 12, তাহলে এখন কত হবে? 8 9 72 দুগুণে 144 ইন্টু 10 টু দি পাওয়ার কত হবে? 9 10 11 -1, মানে 14.4 জুল। তাহলে আগে শক্তি ছিল 8.64 জুল, এখন হয়ে গেল 14.4 জুল। তাহলে কৃতকার্য কত? যতটা শক্তি বাড়লো সেই শক্তিটা নিশ্চয়ই কাজ করেছি। তাহলে U2 - U1, তার মানে 14.4 - 8.64 কত হবে? 6 10, 6 কে 7, 7 এ 14, 8 একে 9, 5 এ 14, 5.76 জুল। বুঝে গেছে? ঠিক আছে, চলো নেক্সট দেখি। চলো নেক্সট কি দিয়েছে দেখো। 1 মিলিকুলম এর একটি স্থির আধান 1 মিটার দূরে 2 গ্রাম ভর বিশিষ্ট 1 মাইক্রোকুলম আধানের একটি কণাকে স্থির রাখা হলো। স্থির আধান থেকে কণাটি যখন 10 সেন্টিমিটার দূরে, তখন কণাটির বেগ কত হবে? কি দিয়েছে দেখি। মনে করো এখানে একটা 1 মিলিকুলম আধান আছে। ঠিক আছে, তো এই আধান থেকে
1 মিটার দূরে, এখান থেকে 1 মিটার দূরে একটা কণা আছে যার ভর হচ্ছে 2 গ্রাম এবং আধান হচ্ছে 1 মাইক্রোকুলম। তাহলে 1 মাইক্রোকুলম হচ্ছে আধান আর ভরটা দিয়েছে আমাদের 2 গ্রাম, ঠিক আছে, 1 মিটার দূরে। তাহলে এদের মধ্যে বিকর্ষণ হবে, এটা স্থির আছে, ঠিক আছে, এটাকে কিছু করি নাই, এটা গতিশীল। তাহলে বিকর্ষণের জন্য এ ছুটতে শুরু করবে। বলছে যখন 10 মিটার দূরে, যখন 10 মিটার দূরে আসবে তখন এর বেগ কত জানতে চাইছে। বিকর্ষণের জন্য ওর বেগটা একটা হবেই, তো সেই বেগটা কত জানতে চাইছে, ঠিক আছে। চলো আমরা করি। তো এটাকে আমরা কি করে করব, এটাকে আমরা শক্তির সংরক্ষণ দিয়ে করব, শক্তির সংরক্ষণ দিয়ে করব, ঠিক আছে। যখন 1 মিটার দূরে আছে তখন এটা স্থির আছে, তখন যা আছে এটার স্থিতিশক্তি আছে, গতিশক্তি কিছু নেই। তাহলে এই দুটোর মধ্যে স্থিতিশক্তি কত সেটা আমরা Q1 Q2 বাই 4πε0 R1 লিখব। গতিশক্তিটা 0, এখানে স্থির অবস্থায় আছে। এখানে যখন এলো তখন কি হলো, তখন স্থিতিশক্তিও আছে Q1 Q2 বাই 4πε0 R2 প্লাস গতিশক্তিও আছে এর 12 mv²। বুঝে গেছে? তাহলে যদি বলে 12 mv² কত হবে, যদি বলে 12 mv² কত হবে, তাহলে এটাকে ওদিকে নিয়ে যাই, ওটাকে ওদিকে নিয়ে গেলে Q1 Q2 বাই 4πε0 কমন যাবে, 1 বাই R1 মাইনাস 1 বাই R2 হবে, ঠিক আছে। তাহলে ভি সমান কত হবে, √2Q1 Q2 ডিভাইডেড বাই 4πε0 m, এমটা নিচে আসবে, 2টা উপরে গেল, 1 বাই R1 মাইনাস 1 বাই R2, ঠিক আছে। চলো এবার হিসাব করি। √2 ইন্টু Q1টা হচ্ছে 1 মিলিকুলম, তাহলে 10⁻³ মিলি মানে 10⁻³। Q2টা হচ্ছে 1 মাইক্রোকুলম, তাই তো, 1 মাইক্রোকুলম। এবার দেখে নিই, তাহলে 10⁻6, 4πε0 জায়গায় হবে 9 ইন্টু 10⁹ ওপরে হবে, আর এমটা হচ্ছে 2 গ্রাম, তাহলে কিলোগ্রাম করতে গেলে 2 ইন্টু 10⁻³ করতে হবে। 1 বাই R1 মানে হচ্ছে প্রথমে 1 মিটার মাইনাস, তার মানে এটা একই হলো প্রথমটা, মাইনাস লাস্ট হচ্ছে 10 মিটার 1 বাই 10, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা। তো চলো আমরা বার করি কত হয় দেখি। এই 2 করলো 10⁻³ কেটে গেল, তাহলে √2 কত হলো 9 ইন্টু 10⁻³ ইন্টু এটা কত হবে 10 মাইনাস 1 মানে 9 বাই 10, ঠিক আছে। তাহলে এটা কত হলো √81 ইন্টু 10 স্কোয়ার হলো, তার মানে 90 মিটার/সেকেন্ড। তাহলে ওই বস্তুটার বেগ হবে 90 মিটার/সেকেন্ড। এই কোণাটার বেগ, কোণাটা যখন 10 মিটারে আসবে তখন তার বেগ হবে 90 মিটার/সেকেন্ড, ঠিক আছে, বুঝে গেছে। চলো নেক্সট দেখি। নেক্সট আমাকে বলেছে, দেখো ছবিটা দেখো, বলছে ছবিটাতে বড় হাতের কিউ এর মান কত হলে, বড় হাতের কিউ এর মান কত হলে সংস্থাটির শক্তি শূন্য হবে, ঠিক আছে। তো আমরা যদি সংস্থাটার শক্তি বার করি ছবি অনুযায়ী, দেখো কিউ বাই এ করি, সিজিএসে করি, বা 4πε0 লেখার দরকার নেই, কারণ আমাকে সিজিএস এখানে কিছু বলে নাই, 4πε0টাকে 1 করে দিলাম। তাহলে কিউ আধানের জন্য হচ্ছে কিউ বাই এ। আচ্ছা, ওই দিকের কিউ আর বড় হাতের কিউ এর মধ্যে হবে বড় হাতের কিউ বাই এ প্লাস এই দিকের কিউটা আর ওই দিকের বড় হাতের কিউর মধ্যে যেটা হবে সেটা হচ্ছে কিউ বাই √2a,
কারণ এর যে অতিভুজটা √2a হবে, ঠিক আছে, যেহেতু এইবারটা a ওইবারটা a, তাহলে অতিভুজটা হবে √2a, এইটা সমান 0, কারণ শক্তিটা টোটাল শক্তি 0 বলেছে, ঠিক আছে। তাহলে আমরা কমন নেবো কি, q/aটাকে কমন নেবো, q/aটা কমন নিলে তাহলে প্রথমটাতে থাকছে শুধু q, দ্বিতীয়টা থাকছে বড় হাতের q, আর লাস্টেরটাতে থাকছে বড় হাতের q/√2, এইটা সমান 0 হবে, ঠিক আছে। তাহলে এই পার্টটা, তাহলে q প্লাস, এটাতে q যদি কমন নিই তাহলে 1 + 1/√2 = 0, তাহলে কিউটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে এটা -q হবে, তাহলে অর্থাৎ বড় হাতের q এর যে মান হবে সেটা হচ্ছে -q/1 + 1/√2, এটার মানে হচ্ছে -√2q/√2 + 1, ঠিক আছে। √2টা লসাগু করলে √2 + 1 হবে, আর √2টা উপরে চলে যাবে, তাহলে √2q/√2 + 1, তাহলে এইটাই হচ্ছে বড় হাতের q আধানের মান। এই আধানটা যদি হয় তাহলে সিস্টেমটা সাম্যাবস্থায়, ওর শক্তিটা 0 হবে, ঠিক আছে, বুঝা গেল। চলো নেক্সট দেখি, চলো নতুন একটা টপিক, এটাকে বলছে সমবিভব তল কাকে বলে, ঠিক আছে। সমবিভব তল কাকে বলে? সমবিভব তল হচ্ছে এমন একটা তল যে তলের প্রত্যেকটা বিন্দুতে বিভব সমান হবে, ঠিক আছে, প্রত্যেকটা বিন্দুতে বিভবটা সমান হবে, সেইটাকে বলবো আমরা সমবিভব তল। চলো সমবিভব তল সম্পর্কে কিছু পড়ি, কতগুলো বস্তু। প্রথমে বলে যে বিন্দু আধানের জন্য সমবিভব তল কত হবে। মনে করি এখানে একটা +q আধান আছে, এর জন্য সমবিভব তল কেমন হবে? আমরা জানি বিন্দু আধানের জন্য v সমান হয় q/4πε0r, তাহলে এই ক্ষেত্রে সমবিভব তলটা r এর সঙ্গে সমানুপাতিক হবে, অর্থাৎ এরকম একটা বৃত্তের এরকম গোলকের আকারে হবে, ঠিক আছে। যদি q আধান হয় তাহলে সেটা গোলকের আকার হবে, সেই গোলকটার প্রত্যেক বিন্দুতে বিভব সমান হবে এবং সেই গোলকের কেন্দ্রটা হবে এই বিন্দুটা, তাহলে এটা হচ্ছে আমাদের গোলাকার। সমবিভব তলটা এরকম কীরকম? গোলাকার, যদি বিন্দু আধান হয়, ঠিক আছে। নেক্সট যদি বলেছে চোঙাকৃতি, বলেছে এরকম আহিত পরিবাহী যদি হয়, ঠিক আছে, এরকম যদি আহিত পরিবাহী হয় তাহলে সমবিভব তলগুলো হয় এরকম চোঙাকৃতি, ঠিক আছে, কারণ এই ক্ষেত্রে এই চোঙের প্রত্যেকটা বিন্দুতে বিভব সমান হয়, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কী হয়? চোঙাকৃতি। আরেকটা হচ্ছে সেটা বলেছে যদি সুষম তড়িৎ ক্ষেত্র যদি হয় তাহলে সেক্ষেত্রে এরকম সমান্তরাল হয়। তাহলে যদি সমবিভব তল হয় বা যদি কোনো একটা বিন্দু উৎস থেকে অনেক দূরে যদি কোনো সমবিভব তল কল্পনা করা হয় তাহলে সেটা এরকম সমতলের আকারে হবে, ঠিক আছে। তাহলে এরকম বিভিন্ন শেপে আমাদের সমবিভব তল হয়। তো চলো আমরা নেক্সট দেখি। নেক্সট প্রশ্ন দিয়েছে দেখাও যে সমবিভব তলের উপস্থিত কোনো বিন্দু আধান এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য শূন্য হয়। মনে করো এইটা হচ্ছে আমাদের সমবিভব তল, সমবিভব তলের উপর দুটো বিন্দু নিলাম এ আর এই বিন্দু হচ্ছে বি, ঠিক আছে। এবার মনে করো একটা আধানকে এ থেকে বিতে নিয়ে যাচ্ছি, একটা কিউ আধানকে এ থেকে বিতে নিয়ে যাচ্ছি, তাহলে আমাদের রিলেশন জানি ভিবি মাইনাস ভি এ সমান হচ্ছে WAB/Q। এখন যেহেতু এটা সমবিভব তল তাহলে VA আর VB সমান হবে, ঠিক আছে, এটা VA আর এটা VB, সমবিভব তল তো, তাহলে VA সমান VB হবে। তাহলে যেহেতু VA আর VB সমান তাহলে এটা 0 হয়ে গেল, তাহলে 0 = WAB/Q, তাহলে WAB = 0। অতএব সমবিভব তলে একটা বিন্দু থেকে যদি আরেকটা বিন্দুতে একটা আধানকে নিয়ে যায় তাহলে কৃতকার্য হবে শূন্য, ঠিক আছে, প্রমাণ হয়ে গেল। নেক্সট প্রমাণ দেখি। দেখাও তড়িৎ বলরেখা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে, ঠিক আছে। তো মনে করো এটা একটা সমবিভব তল, তো আমি ধরলাম যে সমবিভব তলের উপর যে বলরেখাগুলো বেরোচ্ছে সেগুলো থিটা কোণ করে আছে, ঠিক আছে।
আমি একটা কিউ আধানকে এই সমবিভব তল বরাবর ডিএক্স পরিমাণ নিয়ে যেতে চাইছি, তাহলে এইদিকে আমাদের ইলেকট্রিক ফিল্ডের দিক, আর এইদিকে আধানটাকে সমবিভব তল বরাবর নিয়ে যেতে চাইছি। মনে করো খুব কাছাকাছি দুটো বিন্দু, এই বিন্দুতে আর এই বিন্দুতে নিয়ে যেতে চাইছি, সমবিভব তল বরাবর নিয়ে যেতে চাইছি। তাহলে আমাদের কৃতকার্যের ফর্মুলা কি? সেটা হচ্ছে ই ডট ডিএক্স, যদি একটা মাইনাস আসে। যদি কিউ আধানকে নিয়ে যেতে চাই তাহলে এটা হবে কিউ ই ডট ডিএক্স। যেহেতু আমি নিয়ে যাচ্ছি ওই জন্য আমার দ্বারা বলটা মাইনাস কিউ ই হবে, কিউ ই ডট ডিএক্স। ঠিক আছে, কৃতকার্য সমান। তো এটাকে যদি ভাঙি তাহলে মাইনাস কিউ ই ডিএক্স কস থিটা হবে, যেহেতু ডট প্রোডাক্ট আছে। এখন আমরা জানি যে সমবিভব তল বরাবর কোনো আধানকে নিয়ে যেতে কোনো কার্য করতে হয় না, তাহলে এটা সময় জিরো হয়ে গেল, ডিডব্লিউ তো জিরো। তাহলে এটা জিরো কখন হওয়া সম্ভব? যখন কস থিটার জিরো হবে বা থিটাটা কত হবে 90 ডিগ্রি। তার আমরা বুঝতে পারছি যে সমবিভব তলের উপর তড়িৎ বলরেখা সবসময় লম্ব হয়। ঠিক আছে, চলো নেক্সট দেখি। দেখাও যে দুটো সমবিভব তল কখনোই পরস্পরকে ছেদ করবে না। ঠিক আছে, দুটো সমবিভব তল কখনোই পরস্পরকে ছেদ করবে না। এটা খুব সোজা জিনিস, যে এটা একটা সমবিভব তল আর এইটা যদি সমবিভব তল হয়, দুটো যদি একে ছেদ করে তাহলে ছেদ বিন্দুতে দুটো লম্ব টানা যাবে। কারণ আমরা এক্ষুনি দেখলাম যে বলরেখা হচ্ছে কোনো বলরেখা হচ্ছে ওই যে সমবিভব তলটা হচ্ছে সমবিভব তলের উপর লম্ব, সবসময় বলরেখা সমবিভব তলের উপর লম্ব হবে। তাহলে এইটা যে সমবিভব তল এর উপর একটা লম্ব টানা যাবে, আর এইটা যে সমবিভব তল তার উপর লম্ব টানা যাবে। অর্থাৎ একটাই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের দুটো দিক দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা সম্ভব নয়, যেহেতু একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দুটো দিক দেখাচ্ছে, কারণ বলরেখা আমরা জানি সমবিভব তলের উপর লম্ব হয়, তাহলে এটা সম্ভব নয়। ঠিক আছে, বোঝা গেছে? চলো নেক্সট দেখি। জেড অভিমুখে বৃদ্ধিপ্রাপ্ত তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সমবিভব তল অঙ্কন করো। তাহলে জেড দিকে বাড়ছে, মনে করো এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এইটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস। বলছে এক্স অক্ষ বরাবর সমবিভব তল আঁকতে বলছে, এক্স অক্ষ জেড অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বাড়ছে এরকম সমবিভব তল আমাদের আঁকতে বলেছে। তাহলে মনে করো একটা সমবিভব তল আমি এরকম করে আঁকলাম, এরপরে সমবিভব তলটা এরকম করে রাখলাম, তারপরে সমবিভব তলটা কাছাকাছি আঁকবো। ঠিক আছে, কাছাকাছি আঁকবো। তাহলে যত জেড অক্ষর ওপর দিকে যাব, ওপরের দিকে গেলে সমবিভব তলগুলো কাছাকাছি হবে, সমবিভব তল কাছাকাছি হবে। কেন হবে? কারণ আমরা জানি যে E = -dV/dx। ঠিক আছে, যেহেতু ইটা আস্তে আস্তে বাড়ছে তাহলে নিশ্চয়ই ডিএক্সটা কমছে, দুটো সমবিভব তলের মধ্যে ডিস্টেন্স নিশ্চয়ই কমছে। যেহেতু আমাকে ইলেকট্রিক ফিল্ডটা উপরের দিকে বাড়ছে বলছে, তাহলে নিশ্চয়ই ডিএক্সটা কমতে হবে, কারণ ই প্রপোর্শনাল টু 1/dx। তাহলে সমবিভব তলের মধ্যে স্পেসিংটা আস্তে আস্তে কমবে, সেইটাই বলছি, ইলেকট্রিক ফিল্ড বাড়লে ডিএক্স কমবে। যদি এরকম ছবি দেখো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে সমবিভব তলগুলো যদি কাছাকাছি হয় তেমন ইলেকট্রিক ফিল্ড আস্তে আস্তে বাড়ছে, সেটা দেখেও বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আশা করি আজকে যেগুলো পড়ালাম সেগুলো তোমরা বুঝতে পেরেছো। পরের ভিডিওতে আবার দেখা হবে।